পাঠক দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বণিক বার্তায়। 3 দশক পর বেসরকারি বিশ্ববিদ্যালয় পিএইচডি ডিগ্রি চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ লক্ষ্যে একটি খসড়া নীতিমালা প্রণয়ন কমিটিও গঠন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এই খসড়া নীতিমালা কমিটির আহ্বায়ক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র। পিএইচডি আলংকারিক ডিগ্রি না প্রকৃতপক্ষে, তবে কারো কারো জন্য এটা বিলাসিতা, যার প্রয়োজন নাই এবং যার পিএইচডি করে আর কোনো কাজে লাগে না, মানে তার সেটা হতে পারে তার পেশাগত দিক দিয়ে বা তিনি কোনো গবেষণার সাথে সম্পৃক্ত না এবং ওই পিএইচডিটা একবারই তার মানে পিএইচডির জন্য গবেষণা করছেন এবং সেই পর্যন্তই শেষ। এর কোনো প্রায়োগিক দিক যদি তার জন্য না থাকে তার ক্ষেত্রে আলংকারিক, অন্যথায় এটা আলংকারিক না। কারণ হলো বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে আছেন এবং গবেষণার সাথে আছেন, উচ্চতর গবেষণার সাথে, তাদের অধিকাংশের ক্ষেত্রে পিএইচডিটা আবশ্যক একটা বিষয়। অন্যথায় অন্য প্রফেশনে বা অন্য পেশায় যারা আছেন তাদের অনেকের জন্য হয়তো এটা আলংকারিক হতে পারে। পিএইচডি গবেষণা ব্যাপক কাজে আসে, গবেষণা মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির যেটা কাজে আসে। এখন এখানে কোনো ব্যক্তি বা কোনো একটি পিএইচডি গবেষণার সাথে যারা জড়িত ছিলেন তাদের দুর্বলতাটাকে আমরা পিএইচডির উপরে দোষ চাপাতে পারবো না, বা তারা যদি সঠিক পন্থায় পিএইচডি ডিগ্রি অর্জন না করে থাকেন সে দোষটা তাদের। যারা সঠিক পন্থায় এবং যে প্রক্রিয়া অনুসরণ করে পিএইচডি ডিগ্রি নেওয়া উচিত সেটা করেন, তাদের সাথে ওদের তুলনা করা যাবে না। অর্থাৎ দুই রকমই আছে। একরকম হলো যারা প্রকৃত অর্থেই গবেষণা করে, যেভাবে গবেষণা করে নতুন জ্ঞানের সৃষ্টি করতে হয় এবং সেই জ্ঞানকে কাজে লাগাতে হয় এরকম করেন, তাদের জন্য পিএইচডি অবশ্যই মানে সঠিক পথে তারা পিএইচডিটা নিচ্ছেন। আর কেউ যদি প্লেজারিজম বা অন্যের ধার করা বিদ্যা, যেটার অনেক সময় কৃতজ্ঞতা করা হয় না, পোষণ করা হয় না, তার মাধ্যমে প্লেজারিজমের মাধ্যমে যদি কেউ করেন, তাহলে অথবা যদি নিজে না লিখে অন্যকে দিয়ে লেখাই নেন, সেসব ক্ষেত্রে হয়তো সেসব পিএইচডির কোনো মূল্য নাই। ওই ব্যক্তি যদি তার আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে তিনি হয়তো এটা করতেন না। তো যার আত্মমর্যাদা বোধ নাই এবং এরকম অন্যকে দিয়ে পিএইচডির থিসিস লেখান অথবা অন্যের লেখা থেকে নকল করেন, তাদের পিএইচডি আসলে পিএইচডি না। এখন আমি যদি বলি যে বিদেশে অনেক জায়গায় আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির পরেও, কিন্তু ইভেন ইংল্যান্ডেও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির পরেও সরাসরি পিএইচডি করতে পারে যদি তার সেই যোগ্যতা থাকে। তো সেক্ষেত্রে হয়তো তাদের দেখা যাচ্ছে যে ওদিকে 18-19 বছর প্লাস আরও 3 বছর 4 বছর, অর্থাৎ 22-23 বছরের মধ্যে পিএইচডি কমপ্লিট হতে পারে। কিন্তু বাংলাদেশে যেখানে অনার্স এবং মাস্টার্স না থাকলে পিএইচডিতে ভর্তি হওয়া যায় না, আর অনার্স বা মাস্টার্স যদি আমরা বাদ দিই, অর্থাৎ সেশন জট বাদ দিই, তাহলেও 15 বছর ধরলাম এসএসসি, 17 বছর হয়তো এসএসসি, তারপরে আরও 5 বছর, 22 বছর তো লাগবে। 3 দশক পার হয়ে গেছে। এখন হয়তো আরও কিছুদিন আগে থেকে হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সেই সংখ্যক শিক্ষক, যোগ্য শিক্ষক বা গবেষণার পরিবেশ তৈরি হয়েছে। তো সেই এখন ইউজিসি মনে করছে যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সামর্থ্য আছে, যে জন্য এখন কমিটি করছে। বাংলাদেশে ভালো প্রতিষ্ঠানগুলো কি, তারা কেমনভাবে চালাচ্ছে, বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে কি প্র্যাকটিস আছে, আর আমাদের দেশে যে পরিবেশ, সেই পরিবেশের সাথে খাপ খাওয়ায় এখানে যাতে এই মানে নীতিমালা বা পিএইচডি দেওয়ার যে বিষয়টা, এইটার কোনো অর্থাৎ অনিয়ম ঘটায় কাউকে পিএইচডি না দিতে পারে সেগুলো নিশ্চিত করা হবে। এবং পিএইচডি দেওয়ার ক্ষেত্রে যে
প্রথম বছর অন্তত যাতে তাদের কোর্সওয়ার্কগুলো হয়, তাদের যে গবেষণা পদ্ধতি, রিসার্চ মেথোডোলজি, এই বিষয়গুলো, তারপরে পিএইচডি থিসিস কীভাবে লিখতে হয় সেখান থেকে শুরু করে একাডেমিক রাইটিং বা বিভিন্ন ট্রেনিংও তাদের থাকলো, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে প্রথম বছরে। এই নীতিমালাতে এই সম্পর্কেও আলোকপাত করা হবে। পাশাপাশি ওই যেসব প্রতিষ্ঠানকে দেওয়া হবে তাদের সুনাম, তাদের শিক্ষকদের সুনাম এবং যোগ্যতা অভিজ্ঞতা, বা গবেষকদের সুনাম যোগ্যতা অভিজ্ঞতা, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, গবেষণার পরিবেশ, গবেষণায় তাদের বর্তমানে গবেষণার মান এবং গবেষণা ক্ষেত্রে অবদান, এবং সেই গবেষণার যে ফলাফল বা আউটকাম, সেই আউটকামটা কতটা সমাজের জন্য কাজে লাগছে সেগুলো দেখা। পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলে কিনা, ইউজিসি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন, তারপর সরকার ওই ইউজিসির যে নির্দেশনা সেগুলো মেনে চলে কিনা। এটা মোটেই বৈপরীত্য না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো সমন্বিত নীতিমালা নেই। ওখানেও কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় বলছেন যে আমাদের জন্য একটা এরকম নীতিমালা থাকা আবশ্যক। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে বসে তাদের জন্য একটা সমন্বিত নীতিমালা তৈরির প্রক্রিয়ায় যেতে পারে। এটা মোটেই সহজলভ্য হবে না, এবং প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো যারা আইন মেনে চলে না তারাও এর মধ্যে আসতে পারবে না। অতএব যা মনে করা হচ্ছে যে এটা ওপেন করে দিলে সনদ বাণিজ্যের একটা সুযোগ তৈরি হবে, তার ধারে কাছেও যাবে না। নীতিমালা এত শক্ত হবে যে নিয়ম না মানলে সে পাবে না, এবং যদি তার যোগ্য অভিজ্ঞ শিক্ষক না থাকে, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের সংখ্যা পর্যাপ্ত না থাকে, তাহলেও পাবে না। আর একটা পুরা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া হবে না দায়িত্ব। ওই বিশ্ববিদ্যালয়ের হয়তো কতিপয় ডিপার্টমেন্ট যাদের সামর্থ্য আছে তাদেরকে হয়তো দেওয়া হলো, তাও দেখে যে তাদের ওই ডিপার্টমেন্টের যোগ্য শিক্ষক বা অভিজ্ঞ শিক্ষক আছেন কিনা সেসব দেখেই দেওয়া হবে। এটা ঢালাও কোনো কিছু হবে না। এটা যে চাইলেই আবেদন করলো, সেই আবেদন করার যোগ্যতাও অনেকের থাকবে না। আমার মনে হয় ভালো বিশ্ববিদ্যালয়ে যদি আমরা নীতিমালাটা এমন হবে যে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোই পাবে, এবং সেখানে যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকরাই তত্ত্বাবধান করতে পারবেন পিএইচডির। তো সেক্ষেত্রে অনেক ইনোভেটিভ বিষয়গুলো চলে আসবে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছেন যাদের অনেক ভালো ভালো কাজ আছে, গবেষণা কাজ, এবং তাদের অনেক অভিজ্ঞতা আছে, তাদের ইভেন প্যাটেন্টও আছে, এরকমও আছে। তো সেই সব শিক্ষকবৃন্দ যদি এই সুযোগটা কাজে লাগান আর সেখানে ভালো গবেষক বা ভালো গবেষণা করতে চায় এরকম শিক্ষার্থীদেরকে তারা ভর্তি করেন এবং তাদেরকে পিএইচডিটা দেন, তাহলে দেশ উপকৃত হবে। আর আমাদের নীতিমালা অবশ্যই সেটা নিশ্চিত করবে। এটা ঢালাওভাবে পিএইচডি দেওয়ার জন্য সংখ্যা বাড়ানোর জন্য কোনো প্রক্রিয়া হবে না। এটা হবে গুণগত মান নিশ্চিত করার জন্য একটা নীতিমালা, এবং যে পিএইচডিগুলো দেশের সুনাম বৃদ্ধি করবে এবং দেশে নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে নব উদ্ভাবনের দিকে বিজ্ঞান বা আইসিটি রিলেটেড বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বা অন্যান্য ক্ষেত্রগুলোতে অবদান রাখবে।